আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিস ম্যাথ পয়েন্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের 8তম রো মোমেন্ট নির্ণয় করা এবং সেখান থেকে মিন এবং ভেরিয়েন্স নির্ণয় করা এবং অবশেষে বিটা 1 ও বিটা 2 নির্ণয় করে সেটির কমেন্ট করা। তো চলো সলিউশনে চলে যাওয়া যাক। তার ফার্স্টে আমরা যদি কোশ্চেনটাকে খেয়াল করি, এখানে কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য আর্থ রো মোমেন্ট অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড হেন্স ফাইন্ড মিন অ্যান্ড ভেরিয়েন্স। দেন বলা হয়েছে বিটা 1 অ্যান্ড বিটা 2 অলসো কমেন্ট অন ইয়োর রেজাল্ট। অর্থাৎ 8তম রো মোমেন্ট কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন নির্ণয় করার পরে সেখান থেকে আমরা মিন এবং ভেরিয়েন্স অর্থাৎ গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করব এবং পরিশেষে বিটা 1 এবং বিটা 2 নির্ণয় করে তার কমেন্ট করব। তো সলিউশনে যদি আমরা খেয়াল করি, শুরুতে বলা হয়েছে দ্য পিডিএফ অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ nth ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ গিভেন বাই। অর্থাৎ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যার ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে n, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটি হচ্ছে f অফ কাই স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2 টু দি পাওয়ার n বাই 2 গামা n বাই 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস কাই স্কয়ার বাই 2 ইন্টু কাই স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, যার লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এখান থেকে আমরা এখন 8তম রো মোমেন্টটা নির্ণয় করব। তো বাই ডেফিনেশন দ্য আর্থ রো মোমেন্ট অ্যাবাউট অরিজিন ইজ গিভেন বাই। তো আমরা সংজ্ঞা থেকে 8তম রো মোমেন্টের যে ইয়েতে পাই সেটা হচ্ছে মিউ আর প্রাইম ইকুয়াল টু এক্সপেকটেশন অফ কাই স্কয়ার টু দি পাওয়ার আর। তো এখানে যেহেতু আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের বের করতেছি, যার কারণে এখানে কাই স্কয়ার লেখা হয়েছে। পরবর্তী লাইনে যদি খেয়াল করি, এখানে আমরা ইন্টিগ্রেশনের লিমিট দিয়েছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়েছে কারণ এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কন্টিনিউয়াস অর্থাৎ অবিচ্ছিন্ন চলক, যার কারণে এখানে 0 থেকে ইনফিনিটিটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়েছে। যদি এটা বিচ্ছিন্ন চলক হইতো সেক্ষেত্রে কিন্তু আমরা সামেশনের মাধ্যমে লিখতাম। যেহেতু এটা অবিচ্ছিন্ন চলক অর্থাৎ কন্টিনিউয়াস, সেক্ষেত্রে এখানে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করছি। তো ইন্টিগ্রেশন কাই স্কয়ার টু দি পাওয়ার আর ইন্টু তার ফাংশন অর্থাৎ এফ অফ কাই স্কয়ার ডি কাই স্কয়ার। তো পরবর্তী লাইনে আমরা কিছুই করি নাই, শুধুমাত্র এই ফাংশনটা এখানে বসাই দিয়েছি অর্থাৎ পিডিএফটা বসাই দিয়েছি, এত অংশ পিডিএফটা শুধু বসাই দিয়েছি আর পূর্বের লাইনের মতনই রয়েছে। অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি কাই স্কয়ার টু দি পাওয়ার আর, এখানে শুধু ফাংশন বসাই দিয়েছি, দেন ডি কাই স্কয়ার। এর পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি, এখানে কি করেছি, এখানে যেহেতু কাই স্কয়ারের ইন্টিগ্রেশন করা হচ্ছে, সো এই অংশটি যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু কোথাও কাই স্কয়ার নাই, অর্থাৎ এটি কনস্ট্যান্ট টার্ম। তো এই টার্মটা আমরা লিমিটের বাইরে নিয়ে আসছি, এখানে শুধু লিমিটের বাইরে নিয়ে আসছি। আর এখানে কত রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কয়ার বাই 2, সেটাকে আমরা লিখছি মাইনাস হাফ কাই স্কয়ার, কারণ এই শুধুমাত্র হাফটা আগে লিখছি, লিখে কাই স্কয়ার লিখছি, দুইটা গুণ করলে কিন্তু মাইনাস কাই স্কয়ার বাই 2 আসতেছে। এবং এটি সাজানোর একটি কারণ রয়েছে, সেটা জানাচ্ছি। তাহলে ই এর পার্টটা গেল, এতটুকু অংশ গেছে, এখন শুধু রয়ে গেল কাই স্কয়ার। সো এখানেও কাই স্কয়ার, এখানেও কাই স্কয়ার, যেহেতু দুইটাই কাই স্কয়ার সেক্ষেত্রে কি হবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র সেটাই করা হয়েছে, কাই স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 দেন আর প্লাস আর মাইনাস 1 এবং শেষে ডি কাই স্কয়ার। আশা করি তোমরা এই লাইন পর্যন্ত ক্লিয়ার হইতে পারছো। এবং এটাকে এভাবে সাজানোর কারণটা হচ্ছে, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স এত ইকুয়াল টু গামা n ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার n। ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স, সেটা ইকুয়াল টু কত লিখতেছি, গামা n ডিভাইড বাই ল্যামডা টু দি পাওয়ার n। তো আমরা যদি এই সূত্রটার সাথে এটাকে মিলাই দেখি, তাহলে কিন্তু আমরা খেয়াল করতে পারতেছি যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, তো এখানে ল্যামডার মানটা আসতেছে কত, ল্যামডার মানটা আসতেছে হাফ, এবং এক্সটা কি কাই স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার অর্থাৎ কাই স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে এতটুকু হচ্ছে n এবং মাইনাস 1, তাহলে কিন্তু এটার সাথে এটা আমরা পুরোপুরি মিলাতে পারছি। এবং এখানে n এর মানটা আসতেছে কত, n বাই 2 প্লাস r, এটা আসতেছে ল্যামডার মান আর এটা আসতেছে n এর মান ওই সূত্রের সাথে তুলনা করতে গেলে। তাহলে এটা সমান আমরা যেহেতু গামা n ডিভাইড বাই ল্যামডা টু দি পাওয়ার n লিখতে পারি, তো সেই ক্ষেত্রে এখানে আমরা পরবর্তী লাইনে এই কনস্ট্যান্ট টার্মটা এখানে চলে আসছে এবং এতটুকু সমান আমরা লিখেছি এই যে গামা n, অর্থাৎ এই nটা গামা n ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার n। ঠিক আছে, এবং পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে 2 এবং এখানে রয়েছে হাফ, তো এই 2টা কিন্তু উল্টাই দেই, সেক্ষেত্রে কিন্তু এখানে এটা এই 2টা লবে চলে আসতে। তো সেক্ষেত্রে কেমন হচ্ছে, এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার n বাই 2, এই যে এই 2 টু দি পাওয়ার n বাই 2 ইন্টু এখানে যেহেতু হাফ তার পাওয়ার n বাই 2 প্লাস আর আছে। তো এটাকে যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে যদি দেখি যে এই 2টা যদি উপরে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে উপরে গিয়ে 2 টু দি পাওয়ার
কত n/2 প্লাস r, আর নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার n/2। ঠিক আছে না? তো নিচ থেকে যেহেতু এটাও 2 এটাও 2, সো এটার পাওয়ার যদি উপরে যায় তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাইনাস n/2 হয়ে যাচ্ছে, এবং এই মাইনাস আর এই প্লাস কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র থাকতেছে 2 টু দি পাওয়ার r উপরে লবে। তো এই 2 এর কারবার তাহলে শেষ করলে আমরা পাচ্ছি লবে 2 টু দি পাওয়ার r। আর এখানে যে গামা এনটা ছিল n/2 প্লাস r, তো সেটা এই গামা n/2 প্লাস r চলে আসছে, এবং নিচে হরে এই যে গামা n/2, সেই গামা n/2। তো এটি হচ্ছে গিয়ে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের আরতম রো মোমেন্ট। ঠিক আছে, হুইচ ইজ দা কত আরতম রো মোমেন্ট অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। তো এটাকে আমরা আপাতত 1 নাম্বার ইকুয়েশন দিব পরবর্তী অংশের জন্য। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। আমরা অলরেডি এতটুকু অ্যান্সার করে ফেলছি, অর্থাৎ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের আরতম রো মোমেন্ট নির্ণয় করেছি এবং সেটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়েছি। এবার আমরা পরবর্তী অংশের অ্যান্সার করব, অর্থাৎ মিন এবং ভ্যারিয়েন্স নির্ণয় করব। তো এতটুকু উঠাই নাও, দেন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। তো আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের আরতম রো মোমেন্ট নির্ণয় করেছি এবং সেটিকে 1 নাম্বার ইকুয়েশন দিয়েছি। এবার বলেছি যে নাও পুটিং r ইকুয়াল টু 1 2 3 and 4 ইন ইকুয়েশন 1 উই গেট, অর্থাৎ আমরা এখন এই 1 নাম্বার ইকুয়েশনে r এর পরিবর্তে একবার 1 বসাবো, একবার 2 বসাবো, 3 বসাবো, দেন 4 বসাবো। তো চলো দেখা যাক কি হয়। সেক্ষেত্রে এটা কিন্তু বের হয়েছিল কতর মান, মিউ আর ড্যাশ, মিউ আর প্রাইম এর মান বের হয়েছিল। তো সেক্ষেত্রে যেহেতু r এর মান 1 বসাইছি, তো সেক্ষেত্রে এবার আমরা r এর মান 1 বসাবো। 1 বসাইলে মিউ r এর জায়গায় শুধু 1, তাহলে মিউ 1 প্রাইম ইকুয়াল টু 2 টু দি পাওয়ার r, তো 2 এর পাওয়ার 1 যাচ্ছে, তো সেক্ষেত্রে শুধুমাত্র 2, দেন গামা n/2 প্লাস 1, অর্থাৎ r এর জায়গায় শুধুমাত্র 1 ডিভাইডেড বাই গামা n/2। তো আমরা যদি এখানে এই গামাটাকে ভাঙি তাহলে আমরা কত পাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি n/2 ইন্টু গামা n/2। আমরা সবাই গামা ভাঙা জানি, অর্থাৎ গামা কিভাবে ভাঙতে হয় এখানে যেহেতু বলা হয়েছে যে গামা n/2 প্লাস 1, এটাকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে একটা করে 1 কমে যাচ্ছে, তো সেটা আমরা লিখতে পারি যে n/2 একটা করে, এখানে যদি একটা 1 মাইনাস দেই তাহলে সেক্ষেত্রে মাইনাস প্লাস 1 এ রেখে তাহলে শুধু n/2 থাকতেছে, এবং পরবর্তীতে এটাকে আমরা অফ করে দিলে গামা n/2 লিখতে পারি। তো এভাবে মূলত গামা আমরা ভাঙতে পারি। তো এখানে এই গামাটা এভাবে ভাঙার উদ্দেশ্যটা হচ্ছে হরে যে গামা n/2 রয়েছে, তো অর্থাৎ আমাদের লবেও গামা n/2 আনতে হবে, তাহলে আমরা এই হরের গামা n/2 আর লবের n/2টা কাটতে পারি। তাহলে এখানে থাকতেছে 2 ইন্টু n/2, তাহলে এই 2 কাটলে শুধুমাত্র থাকতেছে n, এবং এটি হচ্ছে গিয়ে মিন, অর্থাৎ গড়, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের গড়। এবং আমরা এবার r ইকুয়াল টু 2 যদি বসাই, সেক্ষেত্রে মিউ 2 প্রাইম ইকুয়াল টু আসতেছে এই যে 2 টু দি পাওয়ার r, অর্থাৎ 2 এর পাওয়ার 2 আসতেছে, 2 টু দি পাওয়ার r, যেহেতু এখানে r এর মান 2 বসাইছো, তো 2 এর পাওয়ার 2 আসতেছে, তাহলে আসতেছে 4 ইনটু গামা n/2 প্লাস r, অর্থাৎ r এর জায়গায় হবে 2, তাহলে n/2 প্লাস 2, তাহলে 4 ইনটু গামা n/2 প্লাস 2, নিচে হরে থাকতেছে গামা n/2। দেন আমরা পরবর্তী লাইনে যদি খেয়াল করি, এই গামাটাকে ভাঙা হয়েছে এবং এই গামাটাকে ভেঙে আমরা হরে যেটা রয়েছে সেটা আনবো। তো সেক্ষেত্রে এখানে যেহেতু 2 রয়েছে, একটা 1 মাইনাস হয়ে গেলে আসতেছে গামা n/2 প্লাস 1, এবং তার পরবর্তীতে আমরা আরেকটা 1 যদি মাইনাস করি সেক্ষেত্রে আসতেছে n/2, এবং শেষে যায় গামা n/2। ঠিক আছে, তাহলে এই লবের গামা n/2 আর হরের গামা n/2 কেটে গেল, এবং এখানে যে অংশটি রয়েছে এটার আমরা ক্যালকুলেশন যদি খেয়াল করি যে এই 2 দ্বারা এই 4 কে যদি কাটি তাহলে থাকতেছে 2, অর্থাৎ 2n, আর থাকতেছে n/2 প্লাস 1। তাহলে আমরা যদি 2n দ্বারা গুণ করি তাহলে 2n দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2n প্লাস, তাহলে কত হতো 2n স্কয়ার বাই 2, তাহলে এই 2 কেটে গেলে থাকতেছে n স্কয়ার প্লাস 2n। এখানে যদি আমরা n কমন নেই তাহলে থাকতেছে n প্লাস 2, তাহলে সেটাই আসছে এখানে যে n ইন্টু n প্লাস 2, এটা হচ্ছে মিউ 2 প্রাইমের মান। আমরা ভেরিয়েন্স সমান জানি যে মিউ 2 ইকুয়াল টু মিউ 2 প্রাইম মাইনাস মিউ 1 প্রাইম স্কয়ার। তো আমরা মিউ 1 প্রাইমের মান পেয়েছি কত, n স্কয়ার, এবং মিউ 2 প্রাইমের মানও পেয়েছি সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 2। তো সেখানে মান বসাই দিয়েছি, মিউ 2 প্রাইম ইকুয়াল টু n ইন্টু n প্লাস 2 মাইনাস মিউ 1 এর মান, মিউ 1 প্রাইমের মান n, তারপর স্কয়ার অর্থাৎ n স্কয়ার, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 2n। তো এটি হচ্ছে গিয়ে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মিন, এবং এটি হচ্ছে গিয়ে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স। তাহলে আমরা দ্বিতীয় অংশের অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ মিন এবং ভেরিয়েন্স নির্ণয় করতে পারলাম। এবার আমরা যাব বিটা 1 এবং বিটা 2 নির্ণয়ের জন্য। তো এতটুকু উঠাই নাও। তো আমরা যেহেতু মিউ 1 প্রাইম এবং মিউ 2 প্রাইমের মান নির্ণয় করতে পারছি, তো একইভাবে আমরা মিউ 3 প্রাইম এবং মিউ 4 এর মানও নির্ণয় করতে পারি। এখানে ক্যালকুলেশন খুব শর্ট করা হয়েছে,
কারণ আমরা মিউ ওয়ান প্রাইম এবং মিউ টু প্রাইম যেভাবে নির্ণয় করেছি একইভাবে মিউ থ্রি, মিউ ফোর প্রাইম এবং মিউ ফাইভ যত লাগে আমরা কিন্তু আর এর পরিবর্তে বসাই দিয়ে নির্ণয় করতে পারি। তো এই বিষয়গুলো তোমাদের বাসায় ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এখানে শুধু কাঠামো দিয়ে বোঝানো হয়েছে। তো এবার আমরা যদি মিউ থ্রি প্রাইমের মান বের করি সেক্ষেত্রে কিন্তু আসতেছে এই যে 2 টু দি পাওয়ার r অর্থাৎ 2 এর পাওয়ার 3 আসলে আসছে 8 গামা n বাই 2 প্লাস 3 ডিভাইডেড বাই গামা n বাই 2। এখানে গামা n বাই 3 টাকে ভাঙা হয়েছে, ভাঙানোর ফলে একটা করে 1 মাইনাস হয়েছে, তো n বাই 2 প্লাস 2 দেন n বাই 2 প্লাস 1 দেন n বাই 2 এবং গামা n বাই 2। কেন গামা n বাই 2 তে গিয়ে ক্লোজ করা হয়েছে, যে হরে একটা গামা n বাই 2 আছে, এটার সাথে ওটা কাটার জন্য, ঠিক আছে। আর এই অংশটা ক্যালকুলেশন করলে শেষে যায় আসতেছে n ইনটু n প্লাস 2 ইনটু n প্লাস 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো। এই ক্যালকুলেশনগুলো তোমাদের বাসায় করে নিতে হবে। দেন যেহেতু সহজ ক্যালকুলেশন এই জন্য করা হয় নাই, কিন্তু মেন যে কাঠামোটা এটা বোঝানো হয়েছে। এবার আমরা মিউ থ্রি এর মান বের করব। তো মিউ থ্রি সমান আমরা জানি মিউ থ্রি ড্যাশ অর্থাৎ মিউ থ্রি প্রাইম মাইনাস 3 ইনটু মিউ টু প্রাইম মিউ 1 প্রাইম প্লাস 2 ইনটু মিউ 1 প্রাইম কিউব। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে মিউ থ্রি ইকুয়াল টু মিউ থ্রি প্রাইম মাইনাস 3 ইনটু মিউ টু প্রাইম মিউ 1 প্রাইম প্লাস 2 ইনটু মিউ 1 প্রাইম টু দি পাওয়ার কিউব। তো এখানে শুধুমাত্র আমরা মিউ 1 প্রাইম মিউ 2 প্রাইম এবং মিউ 3 প্রাইম এর মান লাগতেছে। তো প্রত্যেকটার মানে আমরা জানি, এখানে মিউ 3 প্রাইম নির্ণয় করছি, এর পূর্বে মিউ 1 প্রাইম নির্ণয় করছিলাম, মিউ 2 প্রাইম নির্ণয় করছিলাম, শুধুমাত্র মান বসায় দেওয়া এবং শেষে গিয়ে আমরা পাচ্ছি সেটার মান 8n, ঠিক আছে। এবার আমরা আসতেছি মিউ 4 প্রাইম, একইভাবে মিউ 4 প্রাইম এর মান নির্ণয় করছি, যেটা আসছে যে মান। এবার আমরা মিউ 4 নির্ণয় করব। মিউ 4 এর যে সূত্র সেটি হচ্ছে মিউ 4 প্রাইম মাইনাস 4 ইনটু মিউ 3 প্রাইম মিউ 1 প্রাইম 6 ইনটু মিউ 2 প্রাইম মিউ 1 প্রাইম ড্যাশ মাইনাস 3 ইনটু মিউ 1 প্রাইম টু দি পাওয়ার 4। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে প্রয়োজন মিউ 1 প্রাইমের মান, মিউ 2 প্রাইমের মান, মিউ 3 প্রাইমের মান আর মিউ 4 প্রাইমের মান। প্রত্যেকটি আমরা বের করেছি, সেগুলো শুধু বসাই দিব, দিলে আমরা এই মানটি পাচ্ছি। এবার যেহেতু আমরা মিউ 3 এবং মিউ 2 এর মান পেয়েছি, এবার আমরা সহজেই বিটা 1 এবং বিটা 2 নির্ণয় করতে পারবো। এতটুকু উঠায় নাও। এবার আমরা বিটা 2 এবং বিটা 1 নির্ণয় করে তার কমেন্ট করব। তো এবার আমরা বিটা 1 এবং বিটা 2 এর মান নির্ণয় করব। আমরা জানি বিটা 2 ইকুয়াল টু মিউ 3 স্কয়ার ডিভাইডেড বাই মিউ 2 কিউব। আমরা যেহেতু মিউ 1 মিউ 2 এবং মিউ 3 সবগুলোর মান নির্ণয় করে এসেছি, শুধুমাত্র মান বসায় দেওয়া। বিটা 1 ইকুয়াল টু মিউ 3 স্কয়ার ডিভাইড বাই মিউ 2 কিউব। মিউ 3 এর মান আমরা 8n নির্ণয় করছিলাম, তারপর স্কয়ার। মিউ 2 এর মান বের করছিলাম 2n, তারপর কিউব। দেন আসতেছে 64n স্কয়ার ডিভাইড বাই 8n n টু দি পাওয়ার n কিউব। তাহলে এই n স্কয়ার দিয়ে এই n কিউব কাটলে নিচে শুধুমাত্র একটা n থাকতেছে এবং 8 দিয়ে 64 কে কাটলে থাকতেছে 8, অর্থাৎ 8 বাই n। এটা হচ্ছে গিয়ে বিটা 1 এর মান, ঠিক আছে, স্কিউনেস অর্থাৎ বঙ্কিমতা। এবার বিটা 2 অর্থাৎ সূচালতাকে আমরা যদি নির্ণয় করি, কার্টোসিস, সেটা যে সূত্র সেটা হচ্ছে মিউ 4 ডিভাইডেড বাই মিউ 2 স্কয়ার। তো এখানে শুধুমাত্র মিউ 4 এর মান বসাই দিয়েছি 12n স্কয়ার প্লাস 48n ডিভাইডেড বাই মিউ 2 এর মান কত হচ্ছে 2n স্কয়ার, ঠিক আছে। তো এই মান বসাই দেওয়ার পরে এখানে শুধুমাত্র ক্যালকুলেশন করছি। 2n স্কয়ার কে 4 স্কয়ারটা দিলে 2 এর বডি স্কয়ার দিলে হচ্ছে 4 এন্ড n স্কয়ার। দেন আমরা যদি এই 12n স্কয়ার কে 4n স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে আসতেছে কত 3, এবং 48n কে 4n স্কয়ার দিয়ে ভাগ করলে আসতেছে 12 বাই n, যেটা বোঝা যাচ্ছে যে 3 চাইতে বড়। 3 প্লাস 12 বাই n, এটা হচ্ছে বোঝা যাচ্ছে 3 চাইতে বড়। তো এই ক্ষেত্রে আমরা বিটা 1 এবং বিটা 2 এর মান নির্ণয় করে ফেলছি, বঙ্কিমতা এবং সূচালতা নির্ণয় করে ফেলছি। এবার আমরা আসবো কমেন্টে। তো কমেন্টে দেখতে পাচ্ছি যে সিন্স মিউ 3 ইজ গ্রেটার দেন 0 এন্ড বিটা 2 ইজ গ্রেটার দেন 3, সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড, অর্থাৎ কি ধনাত্মক বঙ্কিম। পজিটিভলি স্কিউড মানে বোঝাচ্ছে যে ধনাত্মক বঙ্কিম এন্ড লেপ্টোকার্টিক। লেপ্টোকার্টিক মানে কি বোঝাচ্ছে, অতি সূচালো। তো এটাই হচ্ছে গিয়ে বিটা 1 এবং বিটা 2 নির্ণয় করে তার কমেন্ট করলাম। তাহলে আমরা পরিশেষে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের 8তম রো মোমেন্ট নির্ণয় করেছি এবং মিন এবং ভেরিয়েন্স নির্ণয় করেছি, এবং সর্বশেষ যেটি ছিল বিটা 1 এবং বিটা 2 নির্ণয় করে তার কমেন্ট করা, সেটাও সম্পূর্ণ করছি। তো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই ছিল। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।